more agentic capabilities, An AI agent. agentic workflows. agents. আজকাল আমরা যেখানেই যাচ্ছি এআই 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 এই শব্দগুলো সব জায়গাতেই শোনা যাচ্ছে। এজেন্টিক পাওয়ার, এআই এজেন্ট, এজেন্টিক ওয়ার্কফ্লো। আচ্ছা, এই এজেন্ট জিনিসটা আবার কি? দেখুন, এআই এজেন্ট নিয়ে ইন্টারনেটে বেশিরভাগ কথাবার্তাই হয় একটু বেশি টেকনিক্যাল, যা আমাদের মতন সাধারণ মানুষের জন্য বোঝা বেশ কঠিন। আবার কিছু আলোচনা এতটাই সাধারণ যে ব্যাপারটা সম্পর্কে ঠিকঠাক ধারণাই পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওটা আপনাদের মতন এইসব কৌতূহলী মানুষদের জন্যই, যাদের হয়তো খুব বেশি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আপনারা প্রতিদিন এআই টুলস ব্যবহার করছেন আর এই এআই এজেন্ট জিনিসটা আসলে কি এইটা জানার বা বোঝার চেষ্টা করছেন। জিনিসটা কি, এটা আমাদের জীবনে এবং আমাদের কাজে কিভাবে পরিবর্তন আনতে পারে সেটা সহজভাবে জানতে বা বুঝতে চান। এই ভিডিওতে আমরা একদম সহজ 3টা ধাপে পুরো ব্যাপারটা বুঝবো। শুরু করব এমন কিছু দিয়ে যা আপনারা ইতিমধ্যেই চেনেন বা ব্যবহার করছেন, যেমন ধরুন চ্যাটজিপিটি। এরপর আমরা জানবো এআই ওয়ার্কফ্লো কি এবং সবশেষে দেখব এআই এজেন্ট কিভাবে কাজ করে। পুরো ভিডিও জুড়ে আমরা এমন সব উদাহরণ টানবো যা আমাদের চারপাশেই নিয়মিত ঘটছে এবং যা দেখলে আপনারা সহজেই রিলেট করতে পারবেন ব্যাপারটা। আর বিশ্বাস করুন, ওই যে কঠিন কঠিন শব্দগুলো শুনছেন, রিয়্যাক্ট, র্যাগ, এগুলো আসলে যতটা কঠিন মনে হয় ততটা জটিল কিছু না। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা যে 3টি ধাপ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম তার প্রথম ধাপ হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সংক্ষেপে এলএলএম। চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই, ক্লড, এগুলো কিন্তু আসলে এই এলএলএম দিয়েই তৈরি। আর এই চ্যাটবটগুলোর কাজ কি? টেক্সট লেখা, এডিট করা, আইডিয়া দেয়া, এসব কাজে এরা অসাধারণ। একদম সহজ ভাষায় যদি বলি, আপনি বা আমি, অর্থাৎ আমরা মানুষরা একটা প্রশ্ন বা নির্দেশ দেই আর এলএলএম তার ভিতরে থাকা বিশাল তথ্য ভান্ডার থেকে প্রসেস করে একটা উত্তর বা কন্টেন্ট তৈরি করে দেয়। যেমন ধরুন, আমি যদি চ্যাটজিপিটিকে বলি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা মজার ফেসবুক পোস্ট লিখে দাও, তাহলে আমার এই নির্দেশনাটা হলো ইনপুট, আর এর জবাবে যে ফেসবুক পোস্টটা তৈরি হলো, যেটা হয়তো আমি নিজে লিখতে গেলে আরো বেশি সময় লাগতো অথবা এতটা সুন্দর হতো না, সেটাই হলো আউটপুট। এই পর্যন্ত আশা করি সবার কাছেই পরিষ্কার, তাই না? খুবই সিম্পল ব্যাপারটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি আমি চ্যাটজিপিটিকে এখন জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো আগামীকালকে আমার ইলন মাস্কের সাথে মিটিংটা কখন, এখন এর উত্তরটা আসার আগেই আপনি এবং আমি দুজনেই জানি যে এই উত্তরটা চ্যাটজিপিটি দিতে পারবে না, কারণ এই তথ্যটা ওর কাছে নেই। আমার পার্সোনাল ক্যালেন্ডার দেখার ওর কোনো ক্ষমতা নেই। এই ঘটনা থেকে আমরা এলএলএম এর 2টি জরুরি বৈশিষ্ট্য বুঝতে পারি। প্রথমত, যদিও এদের হিউজ পরিমাণ ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, তবুও এদের কাছে আমাদের ব্যক্তিগত তথ্য বা কোম্পানির অভ্যন্তরীণ কোনো তথ্য এসব থাকে না। দ্বিতীয়ত, এই এলএলএম স্ট্রাকচারগুলো কিন্তু নিজের থেকে কিছু করে না, এরা চুপচাপ বসে থাকে। যখন আপনি এদেরকে ইনপুট দেন, আমরা কিছু জিজ্ঞাসা করলে বা নির্দেশ দিলে তবেই উত্তর দেয়। এই দুটো পয়েন্ট মনে রাখবেন, একটু পরেই কাজে লাগবে। চলুন এবার দ্বিতীয় ধাপে যাই, এআই ওয়ার্কফ্লো। আগের উদাহরণটাই আবার দেখি। ধরুন অ্যাজ এ হিউম্যান আমি যদি এলএলএম কে একটা নিয়ম বেঁধে দেই, যখনই আমি তোমাকে আমার কোনো মিটিং বা ব্যক্তিগত কাজের কথা জিজ্ঞাসা করব, তুমি উত্তর দেওয়ার আগে আমার গুগল ক্যালেন্ডার থেকে তথ্যটা খুঁজে দেখবে। এই নিয়মটা যখন আমি সেট করে দিব, তারপরে যখন আমি জিজ্ঞাসা করব, আচ্ছা এখন বলো তো ইলন মাস্কের সাথে আমার মিটিংটা যেন কবে, তখন কিন্তু আবার এলএলএম ঠিকঠাক উত্তর দিতে পারবে, কারণ এলএলএম এখন প্রথমে আমার গুগল ক্যালেন্ডারে গিয়ে সেই তথ্যটা খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু মজাটা দেখুন, যদি আমার পরের প্রশ্ন হয় মিটিং এর সময় সেদিন আবহাওয়া কেমন থাকবে, তুমি কি বলতে পারবে, এলএলএম কিন্তু এইবার ভ্যাবাচাকা খেয়ে যাবে, কারণ আমরা ওকে যে রাস্তাটা চিনিয়েছি সেটা হলো শুধু গুগল ক্যালেন্ডার চেক করা। আবহাওয়ার খবর তো আর ক্যালেন্ডারে লেখা থাকে না। এটাই হলো এআই ওয়ার্কফ্লোর একটি প্রধান বৈশিষ্ট্য। এরা শুধু মানুষের ঠিক করে দেওয়া একটা নির্দিষ্ট পথেই বা নিয়ম মেনেই চলতে পারে। টেকনিক্যাল ভাষায় এটাকে অনেক সময় কন্ট্রোল লজিক বলা হয়। আমার উদাহরণটাকে যদি আরেকটু স্মার্ট বানাই, ধরুন আমি ওয়ার্কফ্লোতে আরো কিছু ধাপ যোগ করে দিলাম। যেমন এই এলএলএমটি একটা ওয়েদার সার্ভিস থেকে আবহাওয়ার তথ্য নিতে পারবে এবং ব্যাপারটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য একটি টেক্সট টু অডিও টুলস অ্যাড করে দিলাম, যেটার মাধ্যমে সে ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবে। তখন সে ঠিকই উত্তর দিতে পারবে, হ্যাঁ ইলন মাস্কের সাথে আপনার মিটিং এর দিন আবহাওয়া ভালোই থাকবে। মূল কথা হলো আমরা যতগুলো ধাপই যোগ করি না কেন, এটা কিন্তু এখনো একটা এআই ওয়ার্কফ্লোই থাকছে, কারণ পুরো কাজের ধারাটা কোনটার পর কোনটা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু একজন মানুষই নিচ্ছে। এখানে যদি 100টা বা 1000টা ধাপও থাকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক যদি আপনি হন, তাহলে সেখানে কোনো এআই এজেন্টের কারিশমা নেই। একটা কাজের কথা বলি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ। এই বিদঘুটে শব্দটা আজকাল খুব শুনবেন। সহজ বাংলায় র্যাগ হলো এমন একটা সিস্টেম যা এআই মডেলকে উত্তর দেওয়ার আগে নির্দিষ্ট কিছু জায়গা থেকে তথ্য খুঁজে দেখতে
বা পড়ে দেখতে সাহায্য করে। যেমন আমার ক্যালেন্ডার চেক করা বা ওয়েদার সার্ভিস থেকে ওয়েদার সম্পর্কে খবর নেওয়া। তার মানে র্যাগ হচ্ছে এক ধরনের এআই ওয়ার্কফ্লো, নট এজেন্ট। প্রসঙ্গ যখন এলোই, আমি আপনাদের জন্য সেরা এআই টুলস আর দরকারি রিসোর্সের একটা লিস্ট তৈরি করছি, যেটা আপনাদেরকে এআই ওয়ার্কফ্লো সহজে বুঝতে আর ব্যবহার করতে সাহায্য করবে। কাজটা কমপ্লিট হয়ে গেলে এর লিঙ্কটা আমি যে কোনো মাধ্যমে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওতে ফিরে যাই। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরুন আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এআই সম্পর্কিত নতুন নতুন খবর বা আর্টিকেলের লিঙ্ক একটা গুগল শিটে সেভ করে রাখি। এবার আমি make.com N8N বা এই ধরনের কোনো অটোমেশন টুলস ব্যবহার করে একটা ওয়ার্কফ্লো তৈরি করলাম। প্রথম ধাপে আমার তৈরি করা টুলটা গুগল শিট থেকে আর্টিকেলের লিঙ্কগুলো নিবে। দ্বিতীয় ধাপে একটা এআই টুল দিয়ে সেই আর্টিকেলগুলোর সারসংক্ষেপ বা সামারি তৈরি করবে। তারপর আরেকটা এআই টুল ব্যবহার করে এবং আমার লেখা একটা নির্দিষ্ট প্রম্পট অনুযায়ী সেই সামারি থেকে একটা ফেসবুক পোস্ট বা একটা লিঙ্কডিন পোস্টের কপি তৈরি করবে। সবশেষে আমি এটাকে প্রতিদিন সকাল 9টায় নিয়মিত পাবলিশ করে দেওয়ার জন্য শিডিউল তৈরি করে দিতে পারি। আমাদের আগের আলোচনা অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন এটা একটি এআই ওয়ার্কফ্লো, কারণ এটা আমাদের ঠিক করে দেওয়া একটা নির্দিষ্ট নিয়ম বা রাস্তা ধরে কাজ করছে। এখানে একটি জরুরি বিষয় লক্ষ্য করুন। যদি আমি এই ওয়ার্কফ্লোটা চালিয়ে দেখি যে ফেসবুক পোস্টের ফাইনাল আউটপুটটা আমার ঠিক পছন্দ হলো না, যেমন ধরুন এটা যথেষ্ট আকর্ষণীয় হয়নি, কিন্তু আমি তো চাই আমার পোস্টগুলো সবাই পছন্দ করুক, ব্যাপারটা তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাকে নিজে গিয়ে যে এআই রাইটিং টুলের জন্য প্রম্পটটা লিখে দিয়েছিলাম সেটা আবার নতুন করে এডিট করতে হবে। এই যে ভুল শুধরানো বা কাজকে আরো ভালো করার চেষ্টা, এটা কিন্তু আমি করছি বা একজন মানুষই এটা করছে। এই বিষয়টা ভালো করে মনে রাখবেন, একটু পরেই আবার কাজে দেবে। ফাইনালি আমরা চলে এসেছি লেভেল 3 অর্থাৎ এআই এজেন্টের ব্যাপারে। make.com এর উদাহরণটাই আবার টানি। নিউজ বা আর্টিকেল থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি মানুষ হিসেবে এতক্ষণ মূলত দুইটা প্রধান কাজ করেছিলাম। এক, চিন্তা করেছিলাম বা যুক্তিসম্মতভাবে সেরা উপায়টা বের করার চেষ্টা করেছিলাম, যেমন পুরো সিস্টেমটাকে তৈরি করা। আগে আমাকে নিউজ আর্টিকেলগুলো লিঙ্ক এক জায়গায় করতে হবে, তারপর সেইগুলোকে ছোট করে সামারি করতে হবে এবং সবশেষে পোস্ট করতে হবে। এবং দ্বিতীয়ত যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন টুলস ব্যবহার করে কাজগুলো সম্পন্ন করা, যেমন গুগল শিটে লিঙ্ক কালেক্ট করা, সামারির জন্য পারপ্লেক্সিটি ব্যবহার করা এবং সেটাকে পোস্টে পরিণত করার জন্য ক্লড ব্যবহার করা। সুতরাং এটাই হচ্ছে আমাদের পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই এন্টায়ার ওয়ার্কফ্লোকে যদি একটি এআই এজেন্টে পরিণত করতে হয়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তনটা যে দরকার সেটা হচ্ছে আমার নিজেকে, অর্থাৎ মানুষ যে সিদ্ধান্তটা নিচ্ছিল সেই সিদ্ধান্তের ভার একটা এলএলএম বা এআই কে নিতে হবে। অন্যভাবে যদি বলতে যাই, এআই এজেন্টকে অবশ্যই নিজের থেকে চিন্তা করতে পারতে হবে। যেমন এআই এজেন্ট নিজেই চিন্তা করবে এই নিউজ আর্টিকেলগুলো এক জায়গায় করার সবচেয়ে ভালো উপায় কি। প্রত্যেকটা আর্টিকেল কপি পেস্ট করে একটা ওয়ার্ড ফাইলে রাখবো, নাকি তার চেয়ে বরং আর্টিকেলগুলো লিঙ্ক এক জায়গায় করে অন্য একটা টুল দিয়ে ডেটা ফেচ বা সংগ্রহ করাটাই সম্ভবত অনেক সহজ আর স্মার্ট কাজ হবে। এআই নিজেই ভাববে হ্যাঁ এটাই বেশি যুক্তিসঙ্গত, এবং এআই এজেন্টকে অবশ্যই টুলস ব্যবহার করে সেই চিন্তাটাকে কাজে পরিণত করতে হবে। যেমন সে নিজেই ঠিক করবে এই লিঙ্কগুলো রাখার জন্য কি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব, না ওটা ঠিক কাজের হবে না। এক্সেল এর প্রতিটা রোতে লিঙ্ক ইনসার্ট করা অনেক বেশি কার্যকর। আচ্ছা, ইউজার তো অলরেডি make.com এর সাথে তার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে রেখেছে, তাহলে তো গুগল শিট ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই সিদ্ধান্তটাও এআই কেই নিতে হবে। এই কারণেই এআই এজেন্টের জন্য আজকাল খুব একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো রিয়্যাক্ট। সোজা কথা, সব এআই এজেন্টকেই চিন্তা করতে হয়, সেই অনুযায়ী কাজ করতে হয়। চিন্তা এবং কাজ এই দুইটা মিলিয়েই হলো রিয়্যাক্ট। দেখুন, ব্যাপারটা ভেঙে বলার পরে কিন্তু খুব সহজ শোনা যাচ্ছে, তাই না? এআই এজেন্টের তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা হলো পুনরাবৃত্তি করার ক্ষমতা। মনে আছে একটু আগে ফেসবুকের পোস্টটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমাকে নিজে গিয়ে প্রম্পট চেঞ্জ করতে হয়েছিল? এখানে আমি মানুষ হিসেবে আমার মনের মতন পোস্ট না পাওয়া পর্যন্ত এই কাজটা কয়েকবার করতাম। এআই এজেন্টের ব্যাপারটাও ঠিক তেমন। এই একই কাজ নিজে নিজেই কোনো মানুষের ইনস্ট্রাকশন ছাড়াই বা কোনো সাহায্য ছাড়াই করতে পারবে। এখানে আমাদের উদাহরণের এআই এজেন্টকে দিয়েই দেখি এই সিচুয়েশনে সে কি করবে। সে নিজেই হয়তো অন্য একটা এলএলএম তৈরি করে তাকে দায়িত্ব দিবে তার তৈরি করা আউটপুটটাকে নিয়ে সমালোচনা করার জন্য বা যাচাই করার জন্য। সে বলবে, আচ্ছা আমি ফেসবুক
ফেসবুক পোস্টের প্রথম ভার্সন তৈরি করেছি। এটা যে আসলেই ভালো হয়েছে তা নিশ্চিত করব কিভাবে? ও দারুণ বুদ্ধি। আমি সিস্টেমে আরেকটা ধাপ যোগ করি, যেখানে আরেকটা এআই এসে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী সবচেয়ে সেরা নিয়ম কানুন, অর্থাৎ যেটাকে বলে বেস্ট প্র্যাকটিস, সেই অনুযায়ী আমার পোস্টটাকে রিভিউ করবে। আর এই প্রক্রিয়াটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পোস্টটা সব দিক থেকে সেরা হচ্ছে। কয়েকবার এই নিজে নিজে শুধরানোর চক্র চলার পর আমরা ফাইনাল আউটপুটটা পাবো। চলুন আজকের আলোচনার 3টা লেভেল আরেকবার ছোট্ট করে ঝালিয়ে নেই। প্রথম লেভেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ এলএলএম। আমরা একটা ইনপুট বা নির্দেশ দেই আর এলএলএম একটা আউটপুট বা উত্তর তৈরি করে, একদম সোজা। লেভেল 2, এআই ওয়ার্কফ্লো। আমরা একটা ইনপুট দেই আর এলএলএম কে কতগুলো রাস্তা বা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন অনুসরণ করতে বলি। এই পথে চলার সময় সে বাইরের থেকে বিভিন্ন ডেটা সোর্স বা টুলস ব্যবহার করতে পারে। এখানে বৈশিষ্ট্য হলো মানুষ বা আপনি এলএলএম এর জন্য রাস্তা বা নিয়ম কানুনগুলো ঠিক করে দেন। নেক্সট এবং সর্বশেষ লেভেল 3, এআই এজেন্ট। এখানে আপনি এআই কে একটা লক্ষ্য বা কাজ দেন, এরপর এলএলএম নিজেই চিন্তা করে, সেই লক্ষ্য অর্জনের জন্য সেরা উপায়টা খুঁজে বের করে, বিভিন্ন টুলস ব্যবহার করে কাজ করে, প্রাথমিক ফলাফল বের করে, সেই ফলাফল পর্যবেক্ষণ করে এবং যদি দরকার হয় তবে নিজের পরিকল্পনা বা কাজে পরিবর্তন এনে পুনরাবৃত্তি করে এবং সবশেষে আপনার দেওয়া প্রাথমিক লক্ষ্য অর্জন করে একটা ফাইনাল আউটপুট তৈরি করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল পার্থক্যটা হলো এআই এজেন্টের ক্ষেত্রে এলএলএম নিজেই পুরো কাজের ধারার সিদ্ধান্ত গ্রহণকারী বা ডিসিশন মেকার। সোজা বাংলায় এআই নিজেই নিজের বস। যদি আজকের এই ভিডিওটা আপনার একটু কাজের মনে হয় তাহলে আমার বিশ্বাস আপনারা n8n বা make.com ব্যবহার করে কিভাবে স্পেসিফিক প্রোডাক্ট ডিজাইনের জন্য একটি অটোমেশন এআই এজেন্ট বা টুলস তৈরি করতে হয় সেই ব্যাপারেও ইন্টারেস্টেড। নেক্সট সপ্তাহে সেই ব্যাপারে ভিডিও আসছে ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই গরমে নিজের যত্ন নেবেন। এআই লার্নার্স চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।